হাঁড়ি পাতিল চুলা খাবারের উপকরণ সবকিছু রেডি। আমরা আছি চট্টগ্রামে লাকি আপার বাবার বাড়িতে। প্রিয় দর্শক, চট্টগ্রামের রাঁধুনি লাকি আপা আজ আমাদের রান্না করে খাওয়াবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী এক খাবার মধু ভাত। চলুন শুরু করি। লাকি আপা, রান্নাটা কিভাবে শুরু করবেন বলেন তাহলে। আপা, আমরা এখানে আজকে রান্না করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রান্না, যেটাকে আমরা পিঠা বলতে পারি, ভাত বলতে পারি, মিষ্টি নাস্তাও বলতে পারি, যেটার নাম হচ্ছে মধু ভাত। এই রান্নায় আমরা যে যে উপকরণগুলো ব্যবহার করি আপা, আমি আপনাকে একটু পরিচয় করিয়ে দিই, হয়তো এটা আপনার কাছে নতুন মনে হতে পারে। মেইন উপকরণ হিসেবে যেটাই ব্যবহার করি আমরা, ওটা হচ্ছে বীজ ধানের চালের গুঁড়া, যেটাকে আমাদের চট্টগ্রাম অঞ্চলে জ্বালা ধানের গুঁড়া বলে। চালটা আমি এখানে রেখেছি আপা আপনাকে দেখানোর জন্য। এই চালটাকে গুঁড়া করার পর আমরা এই গুঁড়াটা পেয়েছি। এটা বীজ ধানের চাল না, এটা আমরা বিভিন্ন খাবারে, আমাদের ঐতিহ্যবাহী অনেক খাবার আছে, যেমন জ্বালা পিঠা আছে, মধু ভাত আছে, এইসব জায়গায় আমরা ইউজ করি। এই পিঠাটার নাম অনেক পুরানো কাল থেকে মধু ভাত হয়ে আসছে, এবং ওই সময় মৌচাকের মধু সংগ্রহ করে, মধু ব্যবহার করে এই পিঠাটা চিনির পরিবর্তে মধু ব্যবহার করে বানানো হতো। কিন্তু বর্তমানে কালের বিবর্তনে এবং আমাদের চেঞ্জের কারণে, মধু সহজলভ্য না হওয়ার কারণে চিনি ব্যবহার করা হয় বেশি। যদিও আমরা চিনির ব্যবহার করি, কিন্তু আমাদের নামটা মধু ভাত থেকেই গেছে। আচ্ছা আচ্ছা, আজকে কি আমরা মধু ব্যবহার করব নাকি? আজকে যেহেতু আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী জিনিস আপনাদের উদ্দেশ্যে সবার জন্য যেহেতু দেখাচ্ছি, আমরা কিছুটা মধু ব্যবহার করব, কিছুটা চিনিও ব্যবহার করব। আর কি কি লাগছে আপা? এখানে আমাদের আর লাগছে, আমরা কুচানো নারিকেলও ব্যবহার করতে পারি, পুরানো নারিকেলও ব্যবহার করতে পারি। আর লাগছে আমাদের চিনি, সামান্য লবণ, আর মেইন যেটা দিয়ে আমরা রান্না করব ওটা হচ্ছে পোলাও চাল। আমাদের মধু ভাতটা কিভাবে রান্না হচ্ছে বাকি প্রসেসটা তো আপনি দেখবেনই। তো প্রথমে আমরা একেবারে সাধারণ ভাত রান্নার মতো প্রথমে আমরা পোলাও চালটা পাতিলে দিয়ে দেব। যদিও আমাদের সাধারণ ভাত রান্নার মতো, কিন্তু এই মধু ভাত রান্নাতে আমরা পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। আমি পানিটাও দিয়ে দিচ্ছি। মানে পোলাও রান্না করতে যেটুকু মেপে পানি দিতে হয় তার থেকে বেশি হবে? হ্যাঁ, ডাবল পানি হবে। তাহলে কি পোলাওটা একটু নরম করে রান্না করতে হবে? ভাতটা একটু নরম করেই রান্না করা লাগবে। এবার আমরা ভাতের মতো এটা চুলায় তুলিয়ে দিচ্ছি। বাবা, ভাতটা রান্না হতে তো একটু সময় লাগবে। সময়টা কাটানোর জন্য একটা চিটাঙের গান শুনি আপনার মুখে। আমি তো মূলত রান্নার কাজ করি, কিন্তু রান্নার মানুষকে যখন গান গাইতে বলা হয় তখন যেই ধরনের গান হয় সেটা আজকে দর্শকও শুনে যাবে, আপনিও শুনেন। এটা তো আমার সৌভাগ্য। ওটা হচ্ছে মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, হন কারণে আমি একটু পারি কি ভালোবাসার দাম নদিলা, কোন কারণে ভালোবাসার দাম নদিলা। আমাদের চট্টগ্রামে আরেকটা ফাঁকিবাজি হয়, ওটা হচ্ছে গরু হই হই মহিষ খাওয়াইলি, গরু হই হই মহিষ খাওয়াইলি। এটা তাহলে আবার শীতের সময়ের একটা খাবার না? এটা হচ্ছে শীতের সময়ে খাওয়া হয়, মূলত শীতের সময়ের খাবার। আবার এটা শীতের সময় আশেপাশের প্রতিবেশীদেরকে নিয়ে নিজেরাও খায়, আবার নতুন মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়িতেও পাঠানো হয়। একেবারে সকাল সকাল রান্না করে কলসিতে ভরে মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যায়। কলসিতে ভরে। এছাড়া এটা যদি বিয়ের প্রথম বছর বিশেষ করে মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়া না হয়, তাহলে শ্বশুর পক্ষের মানুষজন এটা নিয়ে খুব মাইন্ড করে। আচ্ছা আচ্ছা। মধুভাত রাঁধতে হয় নরম করে, এজন্যই জাল দিতে হয় অনেকক্ষণ। ঠিকঠাক মতো সিদ্ধ হচ্ছে কিনা পরখের পালা।
বলক উঠছে একটানা। চাল যেন লেগে না যায়, দলা পাকিয়ে না যায়, সেজন্য নাড়তে হয় ক্রমাগত। আমাদের যেরকম নরম ভাত রান্না করার কথা ছিল ওই ভাতটা আমাদের হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এরপর যেটা আমাদের করতে হবে, ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে। গরম ভাপ উঠছে, পরোয়া নেই লাকি আপার, ঘুটে চলেছেন একটানা। ডালের চেয়েও বেশি গুটা দিতে হয়। এটা ঘুরতে ঘুরতে আমাদের একটু বাষ্পটাও চলে যাবে, কিছুটা ঠান্ডা হয়ে আসবে, এরপর আমরা বাকি উপকরণগুলো একটা একটা এখানে মেশাতে থাকবো। মানে কিছুটা ঠান্ডা হলে তারপর বাষ্পটা চলে গেলে, এই যে আমাদের যে বাষ্পটা উঠছে, অনেক সময় আমরা একটু হাত পাকা দিয়ে বাতাস করে বাষ্পটা সরিয়ে দিতে পারি। এই কাজটাই আসলে এটা হচ্ছে মধুভাত, কারো ভালো হয় কারো খারাপ হয়, এটার উপরেই ডিপেন্ড করে। ভাতের দানা থেকে গেলে মধুভাতটা ভালো না। আচ্ছা, দানা যত মিহি হয়ে যাবে বা ভাতটা গলে যাবে, ওইটাই ওই মধুভাতটাই ভালো হয়, সেটার তত কোয়ালিটি ভালো আর কি। হ্যাঁ আপা, আমরা ঘুটার এখন শেষ পর্যায়ে আছি, আমাদের বাষ্পটাও অনেকটা চলে গিয়েছে, কিছুটা ঠান্ডার দিকে। এই পর্যায়ে আমরা এখানে মেশাবো চিনি। চিনি কি যে যেমন মিষ্টি খায় সেই পরিমাণ মতো? না, সেই পরিমাণ মতো না, আমরা কম খেলে কম দিতে পারি, কিন্তু আমরা 1 কেজি চালের পিঠা করলে ওখানে 250 গ্রাম মতো চিনি ইউজ করব, অথবা 1.25 কাপ মতো চিনি। আচ্ছা আচ্ছা। এবার আমরা চিনিটা মিশিয়ে দিচ্ছি। অনেকে বিভিন্ন অঞ্চলে কেউ যদি আমাদের এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত খেতে চায় বানিয়ে, তাহলে তারা যারা লবণ পছন্দ করে না মিষ্টি জাতীয় খাবারে, তারা লবণটা না দিলেও পারে, কিন্তু আমরা আমাদের এই রান্নার মধ্যে চট্টগ্রামের যে কোনো মিষ্টি খাবারে আমরা 1 চিমটি লবণ ব্যবহার করি, ওই হিসেবে আমরা লবণটা দিচ্ছি। ঠিক। আমরা এখানে প্রতিটা উপকরণ দিয়ে একটু নেড়ে নেব। ভালোই নাড়াচাড়া করতে হচ্ছে, হাতের অবস্থা তো খারাপ। এখন কি? এখন হচ্ছে যেটা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম, এটা এক সময় মধু দিয়ে বানানো হতো, এখন হয়তো মধুটা পরিবর্তিত হয়ে অনেকে চিনি ব্যবহার করে, তারপরও ঐতিহ্যবাহী রান্নায় মধু ভাত, যার জন্য আমরা একটু মধু ব্যবহার করছি। গুণধরে মধু কিন্তু একই সাথে খাবার এবং ওষুধ, হাজার বছরেও এর গুণাগুণ নষ্ট হয় না। এখন হচ্ছে আমরা যে জিনিসটা ব্যবহার করব, এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা বীজ ধানের চালের গুঁড়া। ওই চালের গুঁড়াটা দেওয়ার পর আসলে আমাদের মধুভাতটা চেঞ্জ হয়ে যায়। জানি না, হয়তো এটা অনেকটা মেডিসিনের মতো কাজ করে। এটা দিলে আস্তে আস্তে এটা লিকুইড বেড়ে যায়, তরলটা আস্তে আস্তে বেড়ে যায়, এবং এটা মিশাতে হয় ধাপে ধাপে। আমরা সব চালের গুঁড়া একসাথে দিয়ে দেবো না, কিছুটা চালের গুঁড়া দেবো, ওটা মিশে গেলে আবার কিছুটা চালের গুঁড়া দেবো। বীজ ধানের চালের গুঁড়া না দিলে কিন্তু মধুভাত মোলায়েম বা রসালো হবে না, খুব একটা সুস্বাদুও হবে না। রংটা মনে একটু চেঞ্জ হয়। চালের গুঁড়া দিলে এটা আরো ভারী হওয়ার কথা, কিন্তু এটা লিকুইড তরল হয়ে যায়। আমরা কিছুটা চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশে যাওয়ার পর আবার কিছুটা চালের গুঁড়া অ্যাড করব। সাউন্ডটা শুনেন, আমরা কিন্তু এই সাউন্ডটা পাওয়ার কথা ছিল না। এটা যখন আমি ছোটবেলায় দেখতাম তখন আমার কাছে মনে হতো এটা একটা ম্যাজিক। মধুভাত তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট। এখন এরপর আমরা যখন
এটাকে পরিবেশন করব কিংবা খাবো, তখন আমরা নারিকেল কুচি বা নারিকেল কোরানো মিশিয়ে নেব, যার যার পছন্দ। তবে আমাদের এদিকে কুচি করা মানে বটিতে কেটে কুচি করে নেওয়াটাই বেশি পছন্দ করে। এটা হচ্ছে আমরা এরকম আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর, এটা বেশিরভাগ না, এটা আসলে দিনের বেলায় তো কেউ করে না, রাতের বেলায় করে। করার পর তারা একটা বেতের কোনো কিছুর মধ্যে, ঝুড়ির মধ্যে খড় বিছিয়ে এর মধ্যে পাতিলটা রেখে উপরে মোটা চাদর দিয়ে ঢেকে দেয়, যাতে সকাল পর্যন্ত গরম থাকে। হ্যাঁ, সকালবেলা উঠে এটা গরম গরম পরিবেশন করা হয় এবং সবাই খুব উৎসব মুখর পরিবেশ নিয়ে খায় এটা। প্রিয় দর্শক, লাকি আপার মুখে তো শুনলেনই, এই মধু ভাতের মজা পুরোপুরি পেতে হলে আপনাকে ৫-৬ ঘন্টা বা ১ রাত রেখে তারপর খেতে হবে। অত সময় আমি অপেক্ষা করতে পারবো না, আমাকে এখনই খেতে হবে। আপা খেতে দিবেন না এখন আমাকে? হ্যাঁ, আপাকে খেতে দেবো, কিন্তু আপাকে খেতে দেওয়ার আগে যেটা করতে হবে, আপনাকে একটু আমাকে হেল্প করতে হবে। অবশ্যই। আপা এটা ধরেন, একদম কাছে রেখে একটু ধরেন। এরপর আমরা পরিবেশনের সময় উপরে নারকেল ছিটিয়ে পরিবেশন করব। আমরা এখানে 2 ধরনের নারকেল ব্যবহার করছি, এটা বটিতে কুচি করা আর এটা কোরানো। ঐতিহ্যবাহী মধুভাত রাঁধতে লাগে বীজ ধানের চালের গুঁড়া, মধু, চিনি, কোরানো নারকেল, নারকেল কুচি, লবণ এবং পোলাও চাল। এবার পরিবেশনের পালা। এই নেন আপা, খেয়ে দেখেন। মধু ভাত অনেক দিনের শখ ছিল, আজ দেখি খেয়ে। যেমন স্বাদ তেমনই গন্ধ। আসলেই মধুময় চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার এই মধু ভাত। প্রিয় দর্শক, মধু ভাতের মধুময় স্বাদ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো জনপদে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আপা দারুণ, আমারও খুব ভালো লাগছে, আপনার দারুণ লাগছে দেখে। আমি তো শিখে নিলাম, আমিও রান্না করে খাবো। কিন্তু এই বীজ ধানের গুঁড়া কোথায় পাবো? বীজ ধানের চালের গুঁড়া আমার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে। আর দর্শকদের মধ্যেও যদি কেউ চায় যে এই বীজ ধানের চালের গুঁড়াটা সংগ্রহ করতে, তাহলে তারাও আপনাদের সাথে আমার মাধ্যমে যোগাযোগ করে পেতে পারে। পুরা